দেখো কি বলছে, আমরা প্রথম যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে কর্মধারয় সমাস। যে সমস্যমান পদের কি বলছে, সমাসের পরপদের অর্থ প্রাধান্য থাকে। কি বলে ভাইয়া? পরপদের অর্থ প্রাধান্য থাকে। অর্থাৎ আমরা জানি যে সমাসের দুইটা পদ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। তাহলে কয়টা পদ থাকে সমাসে? দুইটা পদ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। পূর্বপদ বিষয়টা কি? পূর্বপদ হচ্ছে একটা ব্যাস বাক্যের সামনের যে অংশটা, এই যে কাঁচা, এটা হচ্ছে পূর্বপদ, আর মিটা হচ্ছে কি? মিটা হচ্ছে পরপদ। সো যে সমাসের পরপদের অর্থ প্রাধান্য থাকে তাকে কি বলা হয়? তাকে কর্মধারায় সমাস বলা হয়। কি বলা হয় ভাইয়া? তাকে কর্মধারায় সমাস বলা হয়। সো কর্মধারায় সমাস কেন পরপদ প্রাধান্য পায়? কেন পরপদটা প্রাধান্য পায়? দেখো ভাইয়া কি বলছে, গোলাপ নামের ফুল ইকুয়াল কি হচ্ছে? ইকুয়াল হচ্ছে গোলাপ ফুল। এখানে দেখো মূল বিষয়টা কি ভাইয়া? মূল বিষয়টা হচ্ছে ফুল। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে ফুল। সেটা শাপলা ফুল হতে পারে, সেটা জবা ফুল হতে পারে, সেটা যে কোনো ধরনের ফুল হতে পারে, রজনীগন্ধা হতে পারে, যে কোনো ধরনের ফুল হতে পারে। কিন্তু সেটা গোলাপ হতে পারে, রজনীগন্ধা হতে পারে, টগর হতে পারে, যে কোনো ফুল হতে পারে, কিন্তু মূল বিষয়টা কি? ফুল। এই জন্য হচ্ছে কর্মধারায় সমাস হচ্ছে কি? পরপদ প্রাধান্য পায়। তাহলে এই এমসিকিউটা আসতে পারে যে কর্মধারায় সমাসের কোন পদ প্রধান? বলো। তাহলে কর্মধারায় সমাসে হচ্ছে কি? কোন পদ প্রধান? তাহলে আমরা অ্যান্সার দিব পরপদ প্রধান। কোন পদ? পরপদ। সো এরপরে আসতেছে যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা 2 মিনিটে কর্মধারায় সমাস শেষ করব। অর্থাৎ এই টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কোনো জায়গা থেকে যদি প্রশ্ন করুক আর না করুক, যে কোনো জায়গা থেকে আমাদের কর্মধারায় সমাস থেকে 100% প্রশ্ন করবে। সো আমরা এডু পরিবার এবং আমরা যারা আছি, আমাদের অথরিটি থেকে শুরু করে আমিও জানি যে আসলে কোন জায়গা থেকে, আমি বিশেষ করে তোমাদের যে এই ওয়ান শট ক্লাসটা সাজানো হয়েছে মূলত যে জায়গাগুলো থেকে তোমাদের এমসিকিউ 100% করবেই, যে জায়গাগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে, সে জায়গাগুলোই আজকে আমরা পড়াবো। সো 2 মিনিটে কিভাবে আসলে কর্মধারায় সমাস শেষ করা যায়? দেখো উপমান, উপমান কর্মধারায় বিষয়টা কি ভাই? এটা লেখো হচ্ছে সত্য। তাহলে তোমরা যারা খাতায় আছে তারা লেখো যে উপমান কর্মধারায় মানে কি? উপমান মানে হচ্ছে সত্য। উপমান মানে কি? উপমান হচ্ছে সত্য। সো এই বিষয়টা খাতায় লিখে রাখো যে উপমান কর্মধারায় সমাস ইকুয়াল কি? সত্য। সো উপমিত কি? উপমিত মানে হচ্ছে কি? উপমিত মানে হচ্ছে মিথ্যা। কি? মিথ্যা। তাহলে উপমিত কর্মধারায় মানে কি ভাইয়া? উপমিত কর্মধারায় লিখে লেখা হচ্ছে মিথ্যা। এরপর কি? রূপক। রূপক কর্মধারায় মানে কি? রূপক কর্মধারায় হচ্ছে ইকুয়াল হচ্ছে কল্পনা। তাহলে রূপক কর্মধারায় মানে কি হচ্ছে ভাইয়া? রূপক কর্মধারায় মানে হচ্ছে কল্পনা। কি? কল্পনা। তাহলে দ্যাটস মিন আমরা কি কি পেলাম? যে একটা হচ্ছে সত্য, মিথ্যা এবং কল্পনা। সো সত্য, মিথ্যা এবং কল্পনার মাধ্যমে কি আমরা হচ্ছে কর্মধারায় সমাস শেষ করব। কি? সত্য, মিথ্যা এবং হচ্ছে কল্পনার মাধ্যমে হচ্ছে কি আমরা কর্মধারায় সমাস শেষ করব। সো চলো, উপমান কর্মধারায় মানে কি? উপমান কর্মধারায় মানে হচ্ছে সত্য, অর্থাৎ প্রত্যক্ষ একটা বস্তুর সাথে পরোক্ষ একটা বস্তুর যে তুলনা করা হয়, এই তুলনাটা কি? এই তুলনাটা যদি কি হয়? সত্য হয়। কি হয় ভাইয়া? এই তুলনাটা যদি সত্য হয়, যদি সত্য হয় তাহলে সেটাকে বলা হবে উপমান কর্মধারায় সমাস। কি? উপমান কর্মধারায় সমাস। তাহলে কি এখানে প্রত্যক্ষ একটা বস্তু রয়েছে, সেটা কি? প্রত্যক্ষ একটা বস্তু রয়েছে কাজল, এবং কি তার কার সাথে তুলনা করছে? কালোর সাথে তুলনা করতেছে। এখন তোমরা আমাকে বলো, এই যে কাজল কালো যে কথাটা বলতেছে, কাজল কালো যে কথাটা বলতেছে, কাজল কালো যে কথাটা বলতেছে, এই কাজল কালো কথাটা কি সত্য কি না মিথ্যা বলো তো? সত্য না? 100% কাজলটা হচ্ছে কালো। 100% হচ্ছে কাজলটা কালো। যেহেতু কাজলটা কালো, এটা একটা সত্য ঘটনা, এই জন্য এটা হচ্ছে উপমান কর্মধারায়। দ্যাটস মিন কোনো প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর কোনো তুলনা করলে সেই তুলনাটা যদি সত্য হয় তাহলে সেটাকে বলা হবে উপমান কর্মধারায়। তাহলে এটার ব্যাস বাক্য কী হবে? ব্যাস বাক্য কী হবে? ব্যাস বাক্য কী হবে? ব্যাস বাক্য হচ্ছে কাজলের মতো কালো। তাহলে ব্যাস বাক্যটা হবে কাজলের মতো কালো। সো কাজলের মতো কালো, এটা আসলে এমসিকিউতে অনেক সময় আসতে পারে যে এটার ব্যাস বাক্যটা কী হবে? কাজলের মতো কালো। তাহলে এরপরে আসতেছে কি আরেকটা বিষয়? আরেকটা বিষয় হচ্ছে শশব্যস্ত। শশ মানে কি ভাইয়া?
শস্য মানে হচ্ছে খরগোশ, খরগোশ ছিল না, খরগোশ যে চিনি আমরা, এই যে খরগোশটার নাম হচ্ছে শস্য, শস্য ব্যস্ত। তাহলে দেখো তো ভাইয়া, তুমি এখন বলো যে শস্য যে প্রাণীটা রয়েছে বা খরগোশ যে প্রাণীটা রয়েছে, এটা ব্যস্ত প্রাণী কি না? অবশ্যই ব্যস্ত প্রাণী। হ্যাঁ, এটা হচ্ছে অবশ্যই ব্যস্ত প্রাণী। যেহেতু এটা ব্যস্ত প্রাণী, এই জন্য হচ্ছে কি, এটা একটা সত্য, অর্থাৎ শস্যের সাথে ব্যস্তর একটা তুলনা করছে, এটা একটা সত্য ঘটনা। দ্যাটস মিন এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে উপমান কর্মধারায়। ক্লিয়ার? তাহলে কি হবে? শস্যের ন্যায় বা শস্যের মতো ব্যস্ত, শস্যের মতো ব্যস্ত। তাহলে শস্যের মতো ব্যস্ত। সো আমরা এটা হয়ে গেছে। এরপর তুষার শুভ্র। তুষার শুভ্র ভাইয়া কি? তুষার তো বোঝোই, বরফ যখন পড়ে আমাদের শীতকালে, ওই জিনিসটাকে বলা হয় তুষার। বাট আমাদের দেশে আসলে তুষার খুব কম, তুমি ইউরোপ আমেরিকায় দেখবে তুষার বেশি। সো তুষারটা কি শুভ্র না? তুষারটা সাদা কি না? অবশ্যই তুষারটা সাদা। যেহেতু সাদা, এই জন্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উপমান কর্মধারায়। ক্লিয়ার? সো এটার ব্যাস বাক্যটা তোমরা করে নিবা। আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি এসেছে? উপমিত কর্মধারার সমান। উপমিত মানে ভাইয়া কি? মিথ্যা, মিথ্যা। এর আগে যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে সত্য। উপমিত মানে কি হচ্ছে? মিথ্যার মাধ্যমে আমরা শিখতে পাই। যেমন পুরুষ সিংহ, তাহলে কি হচ্ছে ভাইয়া? পুরুষের সাথে কি সিংহের তুলনা করছে, পুরুষের সাথে সিংহের তুলনা করছে, কিন্তু সিংহের যেরকম শক্তি আছে, সিংহের যেরকম বল রয়েছে, সেটা কি পুরুষের মধ্যে আছে? না, অবশ্যই নেই। এবং আরেকটা আমরা জিনিস উদাহরণ দিতে পারি, চন্দ্রমুখ। কি? চন্দ্রমুখ। অনেক সময় দেখবা যে অনেক ব্যক্তি দেখবা মেয়ে মানুষকে দেখলেই বলে, হাহা তোমার মুখখানা না চাঁদের মতো, বলে কি না? কিন্তু আসলেই ওই যে মেয়েটাকে দেখে বললো যে মুখ যে চাঁদের মতো, এই মেয়েটার মুখটা কি আসলেই চাঁদের মতো? তোমরা বলো, আসলেই চাঁদের মতো? না ভাইয়া, 100% চাঁদের যে উপমা রয়েছে, চাঁদের যে সৌন্দর্য রয়েছে, চাঁদের যে রূপলাবণ্য রয়েছে, সেরকম রূপলাবণ্য, সে ধরনের সৌন্দর্য আসলে কি, সে ধরনের সৌন্দর্য এখানে কার নেই? ওই মেয়েটার নেই, অর্থাৎ মুখের নেই। দ্যাটস মিন এটা হচ্ছে একটা মিথ্যা ঘটনা। সো এটা হচ্ছে মিথ্যা ঘটনা। পুরুষ সিংহ এটা একটা মিথ্যা ঘটনা। এরপর পদ্ম আঁখি। আচ্ছা ভাইয়া বলো তো, পদ্ম ফুল তো তোমরা দেখছো, দেখছো কি না? পদ্ম ফুল দেখছো। এখন পদ্ম ফুলটা কি আঁখি? এখন বলো তো, পদ্ম ফুলটা কি কখনো চোখের মতো হতে পারে? পদ্ম ফুল কি চোখের মতো হতে পারে? না, পদ্ম ফুল কখনো চোখের মতো হতে পারে না। দ্যাটস মিন এটা একটা মিথ্যা ঘটনা। সো আমরা কি বুঝতে পারতেছি? আমরা বুঝতে পারতেছি যে এই যে পদ্ম আঁখি এটা একটা মিথ্যা। সো দ্যাটস মিন যখন মিথ্যা হয়ে যায়, তখন আমাদের এটাকে বলা হয় উপমিত কর্মধারায়। ক্লিয়ার? সো এটার ব্যাস বাক্য কী হবে? এর ব্যাস বাক্য হচ্ছে আমাদের প্রত্যক্ষ বস্তুটা নিতে হবে। প্রত্যক্ষ বস্তুটা কি? পুরুষ। তাহলে কি হচ্ছে? পুরুষ লিখবো আগে। তাহলে পুরুষ কি লিখবো? পুরুষ। তারপরে কি? সিংহ লিখব, সিংহের ন্যায় লিখব। ন্যায় হচ্ছে শেষে লিখতে হয়, পুরুষ সিংহের ন্যায়। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে আঁখি। আচ্ছা, তারপর এটা তোমরা করবা। তারপরে মুখ, তাহলে এটা আমরা কি লিখতে পারি? মুখ, মুখ চন্দ্রের, চন্দ্রের ন্যায়। দ্যাটস মিন হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়। সো আমরা কি বুঝলাম ভাইয়া? আমরা বুঝলাম যে যখন, আর বাকিটা হচ্ছে পদ্ম আঁখি, এটা কি হবে তোমরা কমেন্টে জানাই দিও। পদ্ম আঁখি কি হবে এটা আমাকে একটু জানাই দিও। সো এরপরে আমরা কি দেখতেছি দেখো, এরপরে আমরা যে জিনিসটা বুঝতেছি সেটা হচ্ছে আমাদের উপমান গেছে, উপমিত গেছে। দ্যাটস মিন এ পর্যন্ত আমরা শিখলাম কি? উপমান মানে হচ্ছে সত্য, উপমিত মানে হচ্ছে কি মিথ্যা। এবং রূপক যে রয়েছে, রূপক কর্মধারায় কি সে বিষয়টা একটু দেখি। আচ্ছা, রূপক মানে কি? রূপক মানে হচ্ছে কল্পনা। রূপক মানে কি? রূপক মানে হচ্ছে কল্পনা। যেমন হচ্ছে আমরা একটা জিনিস পাচ্ছি বিষাদ সিন্ধু। তাহলে বিষাদ সিন্ধু যে রয়েছে, আচ্ছা ভাইয়া বলো তো, বিষাদ সিন্ধু, এই বিষাদ সিন্ধু কি তুমি কখনো দেখেছো? বিষাদ সিন্ধুকে কি কখনো দেখেছো তুমি? না, বিষাদ সিন্ধু আসলে কখনো দেখি নাই। বাট এটা একটা এমন একটা বিষয়, এটা একটা কল্পনার বিষয়, এটা আমাদের কোনোভাবেই আমাদের সাথে রিলেটেড না। সো বিষাদ সিন্ধু যেহেতু একটা কল্পনার বিষয়,
এই যে কল্পনার বিষয়, এই জন্য আমরা এটাকে বলতে পারি যে রূপক কর্মধারায়, অর্থাৎ এটার বাস্তবের কোনো ভিত্তি নেই। তারপর দেখো আমি যদি বলি মন মাঝি, মন মাঝিদের সমাজটা রয়েছে। মন মাঝি, তুমি দেখছো মন মাঝি কেমন? কখনো দেখছো? এটা দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়। মন মাঝি কেমন ভাইয়া? আমি জানি না মন মাঝি কেমন, তুমি যদি জানো তাহলে তুমি একটু বলো। এটা গান আছে না, ও রে মন মাঝি রে। সো এই যে মন মাঝি রয়েছে, আমরা মন মাঝি শুধু ওই মনের মাঝি, আমাদের কল্পনার মাঝি, সেই মন মাঝিকে আমরা মনের মধ্যেই পাই, কিন্তু বাস্তবে মন মাঝি দেখা যায় না। সো এই জায়গায় আমরা কি করব, আমরা হচ্ছে বলবো এটা রূপক কর্মধারায়। সো এটার অ্যান্সার হবে বিষাদ রূপ, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। তাহলে কি হতে পারে? মন রূপ, মন রূপ মাঝি, তাহলে কি মন রূপ মাঝি। সো বিষাদ রূপ সিন্ধু এটা হচ্ছে রূপক কর্মধারায়, মন রূপ মাঝি এটা হচ্ছে কি রূপক কর্মধারায়। সো বোঝা গেছে তাহলে আপনাদের কোনটা হচ্ছে রূপক কর্মধারায়, কোনটা হচ্ছে উপমান কর্মধারায়, কোনটা হচ্ছে উপমিত কর্মধারায়, এই বিষয়গুলো আমরা একটু জানলাম। আচ্ছা 1 মিনিট। আচ্ছা তোমরা যারা আসো তোমরা কমেন্ট করতেছো না, আমি আসলে কমেন্টটা দেখতে পাচ্তেছি না, অনেকজন জয়েন করতেছো। সো কমেন্টটা একটু আমাকে জানাবা, একটু কমেন্টে জানাবা তোমরা আসলে এই যে প্রশ্নগুলো যে বুঝছো, উপমান উপমিত এবং রূপক কর্মধারা, এই বিষয়টা বোঝা যাচ্ছে কি না তোমরা একটু আমাকে ক্লিয়ার করো, তোমরা একটু আমাকে জানাও, তোমরা একটু আমাকে জানাও যে আসলে এই জিনিসটা বোঝা যাচ্ছে কি না। হ্যাঁ তোমরা একটু জানাও আমাকে। সো এখন যে বিষয়টা আসতেছে, আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি দেখো, পরে আসি। এরপর আসতেছে যে বিষয়টা সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। এই যে আমাদের তৎপুরুষ সমাস রয়েছে, তৎপুরুষ মানে কি? তৎপুরুষ মানে হচ্ছে, এ ভাই রাকিব কোথায়? এ রাকিব হয়তো এই কমেন্টগুলো আসতেছে না কেন? কই? আচ্ছা তোমরা হচ্ছে ফেসবুকে এসে, তোমরা যারা আসো ইউটিউবে আসো, এখন যারা আসলে ইউটিউবে আসলে আমাদের ক্লাসটা দেখতেছো, তোমরা একটু ফেসবুকে এসে একটু আমাকে কমেন্ট করো। আমরা কিছু এমসিকিউ নেব এবং তোমরা এমসিকিউর অ্যান্সারগুলো দিতে পারো কি না তোমাদের একটু বলতেছি। তোমরা সবাই ফেসবুকে আসো, যারা আসলে ইউটিউব থেকে দেখতেছো প্লিজ তোমরা একটু ফেসবুকে আসো। হ্যাঁ তোমাদের হচ্ছে আমাদের লিঙ্কটা একটু পিন করে দেওয়া হয়েছে, তোমরা একটু, অনেকজন ইউটিউবে জয়েন করছো, তোমরা একটু ফেসবুকে আসো, এসে একটু কমেন্ট করো, আমাকে জানাও যে বিষয়টা আসলে তোমরা বুঝছো কিনা, একটু ক্লিয়ার কিনা। এবং যারা হচ্ছে এখানে দেখো কমেন্ট করতেছে না কেন, তোমরা হচ্ছে কমেন্ট করো তো একটু, ফেসবুকে একটু কমেন্ট করো এই বিষয়টা ক্লিয়ার কিনা। তোমরা যারা আসো একটু কমেন্ট করো যে বিষয়টা ক্লিয়ার কিনা, উপমান উপমিত এবং রূপক কর্মধারা বিষয়টা ক্লিয়ার কিনা, বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্টে আমাকে জানাও। তোমরা সবাই ফেসবুক লাইভে আসো। সো তৎপুরুষ সমাস একটু আমরা পড়ি, তোমরা দ্রুত ফেসবুকে আসো, তৎপুরুষ সমাসটা একটু আমরা শিখি। তৎপুরুষ সমাস মানে কি ভাইয়া? তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসে হচ্ছে পূর্বপদের বিভক্তি লোপ পায়। কি হয়? পূর্বপদের বিভক্তি লোপ পায়, লোপ পেয়ে যে সমাসটা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে তৎপুরুষ সমাস বলা হয়। অর্থাৎ পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটাকে তৎপুরুষ সমাস বলা হয়। এখানে আমি কমেন্টগুলো দেখতেছি না, তোমরা তো কমেন্ট করতেছো। হ্যাঁ অনেকজন, দাঁড়াও 1 মিনিট। রাকিব
রাকিব ভাই রাখ দেন তো। আচ্ছা তোমরা অনেকজন কমেন্ট করতেছো, হ্যাঁ আমি কমেন্টটা দেখতে পাচ্ছি না একটু প্রবলেমের কারণে। তোমরা একটু যারা হচ্ছে ইউটিউবের লাইভ ক্লাস দেখতেছো, যারা হচ্ছে ইউটিউবে দেখতেছো, দয়া করে তোমরা একটু ফেসবুক লাইভে আসো। এখানে কমেন্ট দেখা যাচ্ছে না কেন? এইখানে কমেন্ট দেখা যাচ্ছে না কেন? এইখানে তো কমেন্ট দেখা যায় না, কমেন্ট তো আসেই না। কমেন্ট তো করতেছে ওরা, এই যে ওইখানে কমেন্ট তো বাড়তেছে। আচ্ছা এখন তোমরা কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ, সো অনেকজন কমেন্ট করেছো, তো ক্লিয়ার, ঠিক আছে এখন সবাই দেখতে পাচ্ছ, এখন সবাই আমরা সুন্দরভাবে, আমি কমেন্টগুলো তোমার দেখতে পাচ্ছি, সবাই কমেন্ট করতেছো। সো উপমান উপমিত গেছে। তৎপুরুষ সমাস ভাইয়া কি? তৎপুরুষ সমাস হচ্ছে, আর যারা আসলে নতুন আসছো প্লিজ তোমরা আসলে রিকোয়েস্ট তোমাদের প্রতি, আমাদের যে ফেসবুক লাইভ ক্লাসটা চলতেছে তোমরা একটু শেয়ার করে দিবা, তোমরা একটু শেয়ার করে দেবা তোমাদের নিজেদের ওয়ালে, তোমরা যারা আসো তারা একটু শেয়ার করে দিবা। তোমরা আমাদের এই বাংলা দ্বিতীয় পত্রের যে লাইভ ক্লাসটা রয়েছে তোমরা একটু শেয়ার করে দিবা। তোমরা দ্রুত ফেসবুক লাইভে আসো এবং হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও, শেয়ার করে লেখো ডান, শেয়ার করে লেখো ডান। সো আমরা এটা বুঝছি তৎপুরুষ সমাস কি ভাইয়া? তৎপুরুষ সমাস নিমিশেই শিখতে পারবা। পূর্বপদের যে বিভক্তি রয়েছে, পূর্বপদের যে বিভক্তি রয়েছে, বিভক্তি লোপ পেয়ে যে সমাস গঠিত হয় সেটাকে তৎপুরুষ সমাস বলা হয়। যেমন আমি যদি বলি হচ্ছে মধু দিয়ে মাখা, তাহলে কি বলতে পারি? মধু মাখা। কি? মধু মাখা। তারপর দেখো মধু মাখা, তারপর হচ্ছে গাছ, আচ্ছা এটা বলতে পারি, আমি যদি বলি বইকে পড়া ইকুয়াল কি? বই পড়া। সো এই যে দেখো পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে, কি বিষয়টা দেখি লাইভে, পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে তোমরা যারা আসো দয়া করে একটু লাইভটা শেয়ার করো। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস গঠিত হয়। আচ্ছা ভাইয়া দেখো মধু দিয়ে, এই দিয়ে বিভক্তিটা কি এখানে আসে বলো তো? এই দিয়ে বিভক্তিটা কি এখানে আসে? হ্যাঁ, এই বিভক্তিটা কি এখানে আসে? না, এখানে নেই। তারপর হচ্ছে বইকে পড়া, এই যে কে বিভক্তিটা কি এখানে আসে? না, কে বিভক্তিটা নেই। অর্থাৎ পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস গঠিত হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় তৎপুরুষ সমাস। কি বলা হয়? তৎপুরুষ সমাস। অর্থাৎ পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস গঠিত হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। সো এই যে তৎপুরুষ সমাস রয়েছে, এই তৎপুরুষ সমাসের অনেকগুলো উদাহরণ রয়েছে। যেমন হচ্ছে আকাশ থেকে পড়া, তাহলে কি হচ্ছে? আকাশ থেকে পড়া। তারপর হচ্ছে গাছ থেকে পড়া, তাহলে কি হচ্ছে? গাছ পড়া। তারপর হচ্ছে রবীন্দ্রনাথকে পড়া, তাহলে কি হচ্ছে? রবীন্দ্র পড়া। তারপর হচ্ছে আমি যদি বলি হচ্ছে গাছে পাকা, তাহলে কি বলতে পারি? গাছে পাখা। এগুলো তৎপুরুষ সমাসের উদাহরণ। সো তৎপুরুষ সমাস কি? পূর্বপদের যে বিভক্তিগুলো লোপ পেয়ে যে সমাস গঠিত হয় সেটাকে তৎপুরুষ সমাস বলা হয়। সো তৎপুরুষ সমাস গেছে। এরপর হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসের মধ্যে কি পাচ্ছি? দেখো দ্বন্দ্ব সমাস হচ্ছে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থ প্রাধান্য থাকে। তাহলে কি এই জিনিসটা একটু বলি যে দ্বন্দ্ব সমাসে কি পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থ প্রাধান্য থাকে যে সমাসে তাকে কি বলা হয়? দ্বন্দ্ব সমাস। তাহলে পূর্বপদ এবং পরপদ, যেমন হচ্ছে মা, আমি যদি বলি মা বাবা, তাহলে কি? মা বাবা। তাহলে মা বাবা আমাকে আদর করে। তাহলে মা বাবা আমাকে আদর করে, তাহলে মা বাবা আমাকে আদর করে। এইখানে কি ভাইয়া? মাও যেরকম আদর করতেছে
আদর করতেছে, আবার বাবাও ঠিক একইভাবে কি করতেছে, আদর করতেছে। তাহলে এই যে মা বাবা যে আদর করে, তাহলে দুইজনের অর্থ প্রাধান্য পাচ্ছে কিনা, দুইজনেই হচ্ছে কি, দুইজনেই হচ্ছে আমাকে কি করতেছে, আমাকে আদর করতেছে। সো দ্যাটস মিন হচ্ছে মা এবং বাবা দুইজনেই আসলে কি, দুইটা পদের হচ্ছে অর্থ প্রাধান্য পাচ্ছে। যেহেতু দুইটা পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে, এই জন্য আমরা এটাকে কি বলি, এটাকে এই জন্য আমরা বলি যে দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে। তাহলে বুঝতে পারছি আমরা যে দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে, তাহলে হচ্ছে দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য থাকে। সো এই বিষয়টা বলতেছি। এরপরে আমরা একটু পড়বো যে দ্বন্দ্ব সমাসে কি চিহ্ন বসে, দ্বন্দ্ব সমাসে হাইফেন চিহ্ন বসে। তাহলে দ্বন্দ্ব সমাসে কি চিহ্ন বসে, দ্বন্দ্ব সমাসে হচ্ছে হাইফেন চিহ্ন বসে। সো আমরা দ্বন্দ্ব সমাস শেষ করছি। দ্বন্দ্ব সমাসে অনেক প্রকারভেদ রয়েছে। সাধারণ দ্বন্দ্ব হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা একটু পড়ি। অলুক দ্বন্দ্ব মানে কি ভাইয়া? অলুক দ্বন্দ্ব হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না। কি? যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না। কি? যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলা হয়। কি বলা হয়? অলুক দমন। যেমন হচ্ছে এখানে হচ্ছে কি, লালে নীলে, কি লালে নীলে, তাহলে হচ্ছে লালের সাথে কি এ রয়েছে বিভক্তি, নীলের সাথে কি এ বিভক্তি রয়েছে। এইখানেও লালে ও নীলে রয়েছে, অর্থাৎ বিভক্তি লোপ পায় নাই। অর্থাৎ যেই সমাসে বিভক্তি লোপ পায় নাই সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অলুক দ্বন্দ্ব সমাস। তারপর কি, বহুপদী দ্বন্দ্ব সমাস, অর্থাৎ যে সমাসে দুইয়ের অধিক পদ থাকে। দেখো এখানে বলছে লাল, নীল, হলুদ, কয়টা পদ রয়েছে? তিনটা পদ রয়েছে, অর্থাৎ তিনটা পদ, অর্থাৎ দুইয়ের অধিক পদ রয়েছে। কয়ের অধিক পদ ভাইয়া? দুইয়ের অধিক পদ রয়েছে। যেহেতু এখানে দুইয়ের অধিক পদ রয়েছে, এই জন্য এই সমাসকে কি বলা হয়? এই সমাসকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলা হয়। কি বলা হয় ভাইয়া? এই সমাসকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাস। এরপর রয়েছে দ্বিগু সমাস ভার্সেস সংখ্যাবাচক বহুব্রীহি। সো দ্বিগু সমাস বিষয়টা কি এবং সংখ্যাবাচক বহুব্রীহি বিষয়টা কি, এই বিষয়টা একটু আমরা জানব। আচ্ছা, দ্বিগু সমাস কি তোমাদের এটা বলে দেখবা। দ্বিগু সমাস অর্থাৎ দ্বিগু সমাস হচ্ছে এটা দ্বিগু কর্মধারায় বা হচ্ছে দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। শোনো, দ্বিগু সমাস কি? সংখ্যা প্লাস নাম। কি? সংখ্যা প্লাস নাম যদি সমষ্টি বা সমাহার বোঝায়। কি? সমষ্টি বা সমাহার বোঝায়। অর্থাৎ সংখ্যা প্লাস নাম দ্বারা একটা শব্দ যদি সমষ্টি বোঝায় সেটাকে বলা হয় দ্বিগু সমাস। যেমন চৌরাস্তা। ভাইয়া চৌরাস্তা মানে কি? চার রাস্তা। দেখো এই যে এই চৌরাস্তা, এদিকটা রাস্তা, এদিকটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, তাহলে এই যে চারটা রাস্তা একত্রে হয়েছে, একত্রে এটা হয়েছে না, একত্রে মিলিত হয়েছে কিনা, মিলন হয়েছে কিনা, মিলন হয়েছে কিনা? অবশ্যই এই চারটে রাস্তার একত্রে মিলন হয়েছে। যেহেতু চারটে রাস্তার একত্রে মিলন হয়েছে, এই যে মিলিত বা মিলন হলে সেটাকে বলা হয় দ্বিগু সমাস। কি বলা হয়? দ্বিগু সমাস। যেমন চৌরাস্তা, ত্রিফলা। ত্রিফলা ভাইয়া কি? ত্রিফলা হচ্ছে তিনটা ফল, তিনটা ফল। ধর হচ্ছে তিনটা ফল হচ্ছে জলপাই হতে পারে বা হচ্ছে আমলকি হতে পারে, আরও তিনটা ফল একত্রে গুঁড়ো করা হয়েছে, মিশ্রিত করা হয়েছে, একত্রিত করা হয়েছে। এই যে একত্রিত করা হয়েছে, একত্রিত করে মিশ্রিত হয়েছে না, সেটার মিলন হয়েছে কি না? অবশ্যই সেটার মিলন হয়েছে। এই জন্য এটাকে বলা হবে দ্বিগু সমাস। ক্লিয়ার? দ্বিগু সমাস বিষয়টা কি ক্লিয়ার? বুঝতে পারছো তো? হ্যাঁ, দ্বিগু সমাস বুঝতে পারছো। এরপর দেখো সংখ্যাবাচক বহুব্রীহি। দেখো এটাতেও সংখ্যা প্লাস নাম রয়েছে, এটাতেও হচ্ছে কি রয়েছে? সংখ্যা প্লাস নাম রয়েছে। অর্থাৎ দেখতে দেখতে দুইটাই একই রকম, দেখতে দুইটাই একই রকম, কিন্তু দুইটা দুই রকম সমাস। দেখতে দুইটাই একই রকম হলেও সেটা কি? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মানে ভিন্ন সমাস। কি? ভিন্ন সমাস। তাহলে কি বিষয়টা? বিষয়টা হচ্ছে ভাইয়া যে চৌচালা, চৌচালা, চৌ মানে হচ্ছে চার আর চালা তো চাল, কিন্তু চৌচালা দ্বারা চারটে চালা কি একত্রিত হয়? চৌচালা দ্বারা চারটে চালা কি ভাই একত্রিত হয় না? চারটে চালা একত্রিত হয় না, অর্থাৎ মাঝখানে কিছু একটা দেওয়া থাকে চৌচালার। সো দ্যাটস মিন চৌচালা দ্বারা কোনো চারটে চালের সমষ্টি বোঝাচ্ছে না, চৌচালা দ্বারা একটা ঘরকে বোঝানো হচ্ছে। যেহেতু একটা ঘরকে বোঝানো হচ্ছে, এই জন্য আমরা বুঝতেছি যে চৌচালাটাকে বলা হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তারপর সে তার, সে মানে হচ্ছে তিন, এই সে মানে হচ্ছে তিন, এই সে মানে কিন্তু ওই সে না, তুমি সে না, এই সে মানে হচ্ছে তিন,
তার মানে কি, তার মানে হচ্ছে তার, তাহলে 3 তার, তাহলে সেটার দ্বারা কি 3 তার বোঝাচ্ছে না, সেটার দ্বারা একটা যন্ত্র বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, এটা যন্ত্র বোঝাচ্ছে। যেহেতু এটা যন্ত্র বোঝাচ্ছে এই জন্য এটাকে বলা হবে সংখ্যাবাচক বহুব্রী। অর্থাৎ সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু কর্মধারায় দেখতে একই রকম, কিন্তু এটার মূল বা বেসিক কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণে একটা হচ্ছে দ্বিগু সমাস আর একটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু 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 আসলে সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু কর্মধারায় দুইটা বিষয় তোমাদের কারো কোনো কনফিউশন আছে কি না এবং ক্লিয়ার কি না একটু আমাকে জানাও, একটু জানাও কমেন্টে, একটু জানাও যে এই দুটো ক্লিয়ার কি না, একটু কমেন্টে জানাও এটা ক্লিয়ার কি না, একটু কমেন্টে জানাও ক্লিয়ার কি না। একটু কমেন্টে জানাও ক্লিয়ার কিনা। জি স্যার ক্লিয়ার, অনেকজন লিখছো জি স্যার ক্লিয়ার, দেখি একটু একটু ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। ক্লিয়ার কিনা একটু জানাও। তোমরা লাইভটা শেয়ার করছো কিনা, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী কে কে লাইভটা শেয়ার করলো একটু দেখি, দেখি কয়জন শেয়ার করছে লাইভটা। হ্যাঁ, আরও তোমরা যারা আছো একটু শেয়ার করো, তোমরা যারা আছো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী আছে কে কে শেয়ার করছে এটা আমি একটু দেখতেই পারছি। হ্যাঁ ক্লিয়ার ভাই, অনেকজন ক্লিয়ার ভাইয়া লিখছে। হ্যাঁ অনেকজন ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার। সো এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো এখন হচ্ছে তোমরা একটু লাইভটি শেয়ার করো, আমরা এমসিকিউ সমাধান করি, এমসিকিউ সমাধান করি। আচ্ছা বলো তো, চন্দ্রের কি বলছে, চন্দ্রের চন্দ্রমুখ শব্দের ব্যাসবাক্য কি হবে, চন্দ্রমুখ শব্দের ব্যাসবাক্য কি হবে, ক খ ক খ গ ঘ, এই চারটের মধ্যে কোনটা হবে, চন্দ্রমুখ শব্দের ব্যাসবাক্য কোনটা হবে একটু আমাকে জানাও, চন্দ্রমুখ শব্দের ব্যাসবাক্য কোনটা হবে, চন্দ্রমুখ শব্দের ব্যাসবাক্য একটু জানাও। তাহলে আমাদের আমাদের 3-এর অ্যান্সার কী হবে, চন্দ্রমুখ। এটা 100% এই প্রশ্নটা আসেই, এই প্রশ্নটা আসেই, একদম কমন দিয়ে দিলাম, 1 মার্ক, 1 মার্ক কমন দিয়ে দিলাম, চন্দ্রমুখ 1 মার্ক কমন দিয়ে দিলাম। তোমরা একটু বলো 1 মার্ক, হ্যাঁ 1 মার্ক, বলো অ্যান্সার দাও, অ্যান্সার দাও। 1-এর কি হবে, 1-এর অ্যান্সার দাও, 1-এর অ্যান্সার দাও, দ্রুত তোমরা অ্যান্সার দাও। হ্যাঁ এইখানে হচ্ছে কি তোমরা সবাই ক অ্যান্সার দিচ্ছ, ক অ্যান্সার দিচ্ছ। তিনের অ্যান্সারে, তিনের অ্যান্সারে, তিনের অ্যান্সার কেন এ হয়, ভালোভাবে অ্যান্সার দাও। আমি বলছিলাম যে এই যে দেখো, এই যে স্লাইডে দেখো, চন্দ্রমুখ, তাহলে কি হচ্ছে চন্দ্রমুখ সমাসে কি হবে, আমাদের প্রত্যক্ষ বস্তুটা মুখটা আগে লিখতে হবে, মুখটা আগে লিখতে হবে, মুখ, তাহলে কি হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়, কি হবে মুখ চন্দ্রের ন্যায়, কি হবে মুখ চন্দ্রের ন্যায়। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে বলো তো, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে মুখ চন্দ্রের ন্যায়। অর্থাৎ অ্যান্সার হবে কি, অ্যান্সার হচ্ছে গ, অ্যান্সার হচ্ছে গ, সি হবে, সি হবে অ্যান্সার। অ্যান্সার কি হবে সি, সবাই কমেন্টে জানাতে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে সি হবে। দেখি তোমরা কয়জন দেখতেছো দেখি, সবাই একটু মানে শেয়ার করো, লাইভটা একটু শেয়ার করো। তোমরা 25 জন দেখতেছো, 25টা শেয়ার চাই, তোমরা একটু শেয়ার করলে কি সমস্যা, একটু শেয়ার করো তোমরা, তোমরা যারা আমাকে ভালোবাসো একটু শেয়ার করো, দেখি কয়জন শেয়ার করছে। হ্যাঁ 5 জন, এই পর্যন্ত 5 জন শেয়ার করছে, দ্যাটস মিন আরও 20 জন রয়েছে। তোমরা যারা রয়েছো তোমরা একটু শেয়ার করো প্লিজ, ভাইয়া ভাইয়াকে যদি ভালোবাসো একটু লাইভটা শেয়ার করো, একটু লাইভটা শেয়ার করো, একটু লাইভটা শেয়ার করো। সো আমরা হচ্ছে পরের এমসিকিউগুলো সলভ করি। দেখো মজার মজার এমসিকিউ রয়েছে, কি বলছে তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে, 5 নম্বর অ্যান্সার দাও,
তৎপুরুষ সমাসের কোন পদের অর্থ প্রাধান্য থাকে? 5 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। তৎপুরুষ সমাসের কোন পদের অর্থ প্রাধান্য থাকে? 5-এর অ্যান্সার দাও। কাকে শেয়ার করবো? তোমাদের ফেসবুক ওয়ালে লাইভটা শেয়ার করো। হ্যাঁ, ফেসবুক ওয়ালে লাইভটা শেয়ার করো। 5-এর অ্যান্সার দাও। তৎপুরুষ সমাসের কোন পদের অর্থ প্রাধান্য থাকে? 5-এর অ্যান্সার দাও। তৎপুরুষ সমাসের কোন পদের অর্থ প্রাধান্য থাকে? 5-এর কি? 5-এর হচ্ছে তৎপুরুষ সমাস। পাশের কি হবে? পাশের কি হবে? পাশের হচ্ছে খ। তৎপুরুষ সমাস হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য থাকে। তাহলে পাশের কি হবে? পাশের অ্যান্সার হবে খ। পাশের অ্যান্সার হবে খ। তৎপুরুষ সমাসের পরপদের অর্থ প্রাধান্য থাকে। এবার বলো সময়সূচি এর ব্যাস বাক্য কি হবে? 6-এর অ্যান্সার দাও। সময়সূচি এর ব্যাস বাক্য কি হবে? সময়সূচি এর ব্যাস বাক্য কি হবে বলো? 6-এর অ্যান্সার দাও। 6-এর অ্যান্সার দাও। 6-এর অ্যান্সার কি হবে? সময়সূচি এর ব্যাস বাক্য কি হবে? সময়সূচি এর ব্যাস বাক্য কি হবে? সময়সূচি এর ব্যাস বাক্য কি হবে? সময়ের সূচি না, সময়সূচি কখনো হয় না। সময় বিষয়ক সূচি না, সময় তো কখনোই হবে না। তাহলে কি হবে? 6-এর অ্যান্সার দাও। 6-এর হচ্ছে সময় সংক্রান্ত সূচি। 6-এর কি হবে? 6-এর হচ্ছে সময় সংক্রান্ত সূচি। 6-এর কি হবে? 6-এর হচ্ছে সময় সংক্রান্ত সূচি। 6-এর অ্যান্সার দাও। 6-এর অ্যান্সার দাও। 6-এর কি হবে? 6-এর দ্রুত অ্যান্সার দাও। 6 হচ্ছে কি? সময় সংক্রান্ত সূচি। এটা ইম্পর্টেন্ট। 6-এর হচ্ছে কি? 6-এর এ কেন হয়? সময়ের সূচি হবে না, সময় সংক্রান্ত সূচি। 6-এর গ। হ্যাঁ, অনেকজন অ্যান্সার করতেছো। 6-এর গ। 6-এর গ। 6-এর গ। গুড। 6-এর গ। আচ্ছা, 6-এর গ লিখছে। ধন্যবাদ সবাইকে। এরপর দেখছি কেউ কমেন্ট করতেছো না, কয়েকজন। এরপর দেখো নিচের কোনটি উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা? অভেদ কল্পনা, আমি বলছিলাম কল্পনা বোঝায়। তোমরা এবার বলো যে কল্পনা বোঝায় কোন সমাসে? কল্পনা বোঝায় কোন সমাসে? কল্পনা। কল্পনা আমি বলছিলাম যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনটিকে না বুঝিয়ে এটা অভেদ কল্পনা বোঝায়। একটা অভেদ কল্পনা বোঝায়। কল্পনা বোঝায় কোন সমাসে? কল্পনা বোঝায় কোন সমাসে? কল্পনা বোঝায় কোন সমাসে বলো? কল্পনা। তাহলে যেটা আমাদের বাস্তবের ভিত্তি নেই, যেটা আমরা দেখতে পাই না, যেটা আমরা ছুঁয়ে দেখতে পারি না, যেটা আমরা ফিল করতে পারি না, জাস্ট অনুভব করতে পারি। কি করি আমরা? সরাসরি প্রত্যক্ষভাবে ছুঁইতেও পারি না, দেখতেও পারি না, বাট অনুভব করতে পারি। অনুভব করতে পারি, সেই সময়টাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অভেদ কল্পনা। সো অভেদ কল্পনা কোনটা হবে? অভেদ কল্পনা হচ্ছে মন মাঝি। মন মাঝি, এটাকে রূপক কর্মধারা বলা হয়। আমি দেখতেছি কয়েকজন সেম ব্যক্তি শুধু কমেন্ট করতেছো আর বাকিরা চুপ করে রয়েছো। তোমরা কি অ্যান্সার দিতে পারতেছো না? দেখি লাইভে, দেখি কয়জন। তোমরা আসলে অনেকজন লাইভে আসো, বাট তোমরা আসলে কমেন্ট করতেছো না কেন বলো তো? অ্যান্সার দ্রুত দাও, সবাই কমেন্ট করবা। সবাই একটু দ্রুত কমেন্ট করো। সবাই একটু দ্রুত কমেন্ট করো। একটু কমেন্ট করে আমাকে জানাও 7-এর কি হবে? সবাই কমেন্ট করবা। 25 জন আছে, 25 জনে কমেন্ট করবা। এটা একটা প্র্যাকটিস হচ্ছে তোমাদের। তাহলে কি হবে? 7-এর কি হবে? 7-এর হচ্ছে খ। হ্যাঁ, অনেকজন বলছো 7-এর খ। হ্যাঁ, 7-এর খ। হ্যাঁ, 7-এর বি। 7-এর বি সবাই দিচ্ছ, গুড। এরপর হচ্ছে আমরা 8 অ্যান্সার করব। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? অলুক মানে কি ভাইয়া? অলুক মানে কি? অলুক মানে কি? হ্যাঁ, অলুক মানে যে সমাসের বিভক্তি লোপ পায় না। কি? বিভক্তি বিভক্তি লোপ লোপ পায় না। তাহলে যে সমাসে বিভক্তি লোপ পায় না, যেটার বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না সেটাকে কি বলা হয়? সেটাকে অলুক দ্বন্দ্ব সমাস বলা হয়। যেটার বিভক্তি লোপ পায় না সেটাকে কি বলা হয়? যে সমাসের কোনো বিভক্তি লোপ পায় না সেটাকে অলুক দ্বন্দ্ব সমাস বলা হয়। কি বলা হয় ভাইয়া? সেটাকে অলুক দ্বন্দ্ব সমাস বলা হয়। তাহলে অলুক দ্বন্দ্ব সমাস কোনগুলো? যে সমাসে দেখো
আসা যাওয়া, এখানে বিভক্তি আছে, এখানে বিভক্তি নেই। 19-20 এখানেও বিভক্তি নেই। গোলাপ ফুল, তাহলে গোলাপ ফুল এখানেও বিভক্তি নেই। চোখে মুখে, অর্থাৎ এখানেও বিভক্তি রয়েছে এ, এখানে বিভক্তি রয়েছে এ, তাহলে দুইটাতে বিভক্তি রয়েছে, এই জন্য চোখে মুখে, এই চোখে মুখে হবে। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে চোখে মুখে। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কি? চোখে মুখে। 8-এর ডি, অনেকজন অ্যান্সার করছো 8-এর ডি, তাহলে কি হবে? 8-এর ডি হবে। 8-এর অ্যান্সার কি হবে? 8-এর অ্যান্সার হচ্ছে ডি হবে। 8-এর অ্যান্সার কি হবে? ডি। তাহলে 8-এর অ্যান্সার কি হবে? 8-এর অ্যান্সার হচ্ছে ডি। এরপর আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে বিভক্তি লোপ পাওয়ায় তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? অর্থাৎ এখানে বিভক্তি লোপ পেয়েছে, অর্থাৎ এখানে অলুক দ্বন্দ্ব রয়েছে 3টি, অলুক দ্বন্দ্ব রয়েছে 3টি, কিন্তু বিভক্তি লোপ পাইছে, এরকম এরকম সমাসের উদাহরণ রয়েছে কোনটি? কোনটা? দেখো তাহলে কি এখানে বিভক্তি লোপ পাইছে। তেলে ভাজা, তেলে ভাজাতে তো বিভক্তি লোপ পায় নাই। তেলে ভাজাতে কি বিভক্তি লোপ পাইছে? তেলে ভাজাতে কি বিভক্তি লোপ পাইছে? তোমরাই বলো। তেলে ভাজাতে বিভক্তি লোপ পায় নাই, কারণ তেলে ভাজা এখানে এ বিভক্তি রয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে গরুর গাড়ি, এই গরুর শব্দে কি রয়েছে? র রয়েছে, অর্থাৎ এটা তো বিভক্তি লোপ পায় নাই। হাতে কাটা, হাতের সাথে কি রয়েছে? এ বিভক্তি রয়েছে, দ্যাটস মিন এখানেও বিভক্তি লোপ পায় নাই। বাট সেলে ভুলানো, সেলে এখানে আমি কি এরকম করে লিখতে পারি সেল ভুলানো? না, সেলে এটা সেলের সাথে সেলেটাই রয়েছে, অর্থাৎ সেলে ভুলানোর ব্যাস বাক্য হবে সেলেকে কি? সেলেকে, সেলেকে কি? ভুলানো, সেলেকে কি? ভুলানো, ছেলেকে ভুলানো। তাহলে এই যে কে বিভক্তিটা, এটা লোপ পাইছে, এই জন্য বলছে বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? তাহলে 12-র কত অ্যান্সার হবে? 12-র অ্যান্সার হবে ক। 12-র অ্যান্সার কি হবে? 12-র অ্যান্সার ক। 12-র অ্যান্সার কি হবে? 12-র অ্যান্সার ক হবে, দেখি একটু 12-র অ্যান্সার কি হবে? 12-র অ্যান্সার হবে ক। তোমরা অনেকজন দেখতেছো, বাট ফেসবুক লাইভটা তোমরা আসলে সবাই শেয়ার করো নাই। কয়জন শেয়ার করতেছে দেখি? 6 জন, মাত্র 6 জন তোমরা শেয়ার করছো। তোমরা দ্রুত একটু শেয়ার করবা, তোমরা যারা আসো দ্রুত একটু শেয়ার করো, ফেসবুক লাইভটা একটু দ্রুত শেয়ার করো। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে ছেলে ভুলানো। কি হচ্ছে ভাইয়া? ছেলে ভুলানো। এরপর দেখো কোন সমাসের পূর্বপদ ও পরপদের কোনটি অর্থ না বুঝে অন্য কিছুকে বোঝায়? দ্যাটস মিন হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে কোন সমাসে? বহুব্রীহি সমাস, অর্থাৎ বহুব্রীহি সমাসের অন্য পদ প্রধান হয়। যেমন একটা আমরা উদাহরণ দেই, যেমন আমি যদি বলি বউ ভাত, তাহলে এই যে বউ ভাত বা এরকম করে লিখতে পারি আমরা বউ ভাত। তারপর হচ্ছে কি? গায়ে হলুদ, গায়ে গায়ে হলুদ। তাহলে এই যে গায়ে হলুদ, গায়ে হলুদ এবং হচ্ছে বউ ভাত। আচ্ছা, বউ ভাতটাই নেই, বউ ভাত যে রয়েছে। আচ্ছা বলো তো ভাইয়া, বউ ভাত যে হয়, এই বউ ভাতটা, এই বউ ভাতটা কি বউ বা ভাত কাউকে বোঝায়? এই বউ ভাতটাতে কি বউ বা ভাত কাউকে বোঝায়? বলো, বউ ভাতে কি বউ বা ভাত কাউকে বোঝায়? বলো, বউ ভাতটাতে কি বউ বা ভাত কাউকে বোঝায়? না, বউ ভাতটাতে হচ্ছে বউ বা ভাত কাউকে না বুঝে এটা একটা অনুষ্ঠান বোঝায়। কি বোঝায় ভাইয়া? এটা দ্বারা একটা অনুষ্ঠান বোঝায়। এটা দ্বারা কি বোঝায় ভাইয়া? এটা দ্বারা হচ্ছে একটা অনুষ্ঠান বোঝায়। দ্যাটস মিন এটা দ্বারা একটা অনুষ্ঠান বোঝায়, এই জন্য এটাকে বহুব্রীহি। অর্থাৎ বহুব্রীহি সমাসে বউ বউকে না বোঝায়, না ভাতকে না বোঝায়, একটা অনুষ্ঠান বোঝায়। দ্যাটস মিন এটা হচ্ছে কি বহুব্রীহি সমাস। অর্থাৎ বহুব্রীহি সমাসের পূর্বপদ পরপদ
কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, অন্য কিছুকে ইন্ডিকেট করে, অর্থাৎ বউ ভাত কোনোটিকে না বুঝিয়ে এটা অনুষ্ঠানকে বোঝানো হয়। যেহেতু এটা অনুষ্ঠানকে বোঝানো হয় এই জন্য এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে কি অন্য পদ প্রাধান্য পায়। অর্থাৎ বহুব্রীহি সমাসের কোন পদ প্রাধান্য পায়, বহুব্রীহি সমাসের অন্য পদ হচ্ছে কি প্রাধান্য পায়। বুঝছো? আচ্ছা এখানে হচ্ছে এরপরে দেখো আমাদের কি আছে, এরপর হচ্ছে কিছু এমসিকিউ কঠিন আছে, এরপর হচ্ছে আমরা সন্ধিতে আসি। হ্যাঁ সন্ধিতে আসি। তাহলে সন্ধিতে আমরা কি পাচ্ছি ভাই, সন্ধিতে একটু আসি। সন্ধিতে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, আচ্ছা আচ্ছা সন্ধি শব্দের অর্থ কি, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে আমরা কি বুঝতেছি ভাই, সন্ধি শব্দের অর্থ কি, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। আমরা বলবো সন্ধি শব্দের অর্থ কি, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে সন্ধি যেহেতু মিলন হয়, আমাদের মিলন সার হয়, এই সন্ধিতে দুই ধরনের মিলন হয়, সন্ধি হচ্ছে মিলন। সন্ধিতে কিসের মিলন হয়, সন্ধিতে হচ্ছে ধ্বনির মিলন হয়। তাহলে প্রশ্ন আসতে পারে ভাইয়া সন্ধিতে কিসের মিলন হয়, সন্ধিতে হচ্ছে ধ্বনির মিলন হয়। তাহলে বলো সন্ধিতে কিসের মিলন হয়, স্যার 12 নম্বর, স্যার একবার 12 নম্বরটা বুঝান, 12 নম্বরটা বুঝান, 12 নম্বরটা বুঝান। 12 নম্বরটা বুঝাবো না, 12 নম্বরটা হচ্ছে কি বলছে, যে 12 নম্বরটা জিনিসটা কি বলছে দেখো, যে বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি, বিভক্তি লোপ পাইছে। অর্থাৎ আমরা জানি যে তৎপুরুষ সমাসে কি হয়, তৎপুরুষ সমাসে হচ্ছে বিভক্তি লোপ পায়, আর যে তৎপুরুষ সমাস হচ্ছে বিভক্তি লোপ পায়। কিন্তু অনেক তৎপুরুষ সমাস রয়েছে যেগুলোর হচ্ছে কি বিভক্তি লোপ পায় না, অনেক তৎপুরুষ সমাস রয়েছে যেটার বিভক্তি লোপ পায় না। সো বিভক্তি লোপ পায় না এই রকম তৎপুরুষ সমাসে হচ্ছে উদাহরণ কোনগুলো। তাহলে দেখো আমরা হচ্ছে হাতে, এই হাতের শব্দে কি হাত কি রয়েছে ভাইয়া, হাত যোগ এ, তাহলে এ বিভক্তি আছে কি না আছে। গরু, তাহলে মূল শব্দ কি গরু যোগ র, তাহলে এই যে র বিভক্তি রয়েছে। তারপর হচ্ছে তেলে, তেল, তেল যোগ কি রয়েছে এ রয়েছে। কিন্তু সেলের শব্দে কি রয়েছে সেল, সেলের কোনো অর্থ আছে না, তাহলে মূল শব্দটা হচ্ছে ছেলে, মূল শব্দটা হচ্ছে ছেলে। তাহলে ছেলের সাথে বিভক্তি নেই, বিভক্তি লোপ পাইছে। এটার ব্যাসবাক্য হবে ছেলেকে ভুলানো, ছেলেকে ভুলানো। বুঝছো? হ্যাঁ ছেলেকে ভুলানো, এই জন্য আমরা কি বলতে পারি, এই জন্য এটাকে বলি যে বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে ছেলে ভুলানো। আচ্ছা এরপর হচ্ছে সন্ধি শব্দের অর্থ কি, সন্ধি শব্দের অর্থ কি, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধিতে কিসের মিলন হয়, সন্ধিতে হচ্ছে ধ্বনির মিলন হয়। কিসের মিলন হয় ভাইয়া, ধ্বনির মিলন। দ্যাটস মিন সন্ধিতে কিসের মিলন হয় ভাইয়া, সন্ধিতে হচ্ছে ধ্বনির মিলন হয়। কিসের মিলন হয় সন্ধিতে, সন্ধিতে কিসের মিলন হয়, সন্ধিতে হচ্ছে ধ্বনির মিলন হয়। কিসের মিলন, ধ্বনির মিলন। দেখি কজন দেখতেছে, হ্যাঁ অনেকজন দেখতেছো শেয়ারে দেখি। আচ্ছা সন্ধিতে কিসের মিলন হয়, সন্ধিতে হচ্ছে ধ্বনির মিলন হয়। কিসের মিলন হয় ভাইয়া, সন্ধিতে হচ্ছে ধ্বনির মিলন হয়। তাহলে ধ্বনির মিলন হয়, কীরকম ধ্বনির মিলন একটু দেখি। যেমন আমি একটা শব্দ লিখলাম, এখানে একটা শব্দ লিখলাম হিমালয়, কি একটা শব্দ লিখলাম হিমালয়। তাহলে এই শব্দটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, মূল শব্দটাকে ভাঙলে হচ্ছে হিম, কি পাচ্ছি হিম যোগ কি পাচ্ছি, হিম যোগ কি আলয়। তাহলে কি হিম যোগ আলয়। তাহলে এই যে হিম যে আছে, হিমে কি রয়েছে হিম, হিম শব্দে ময়ের সাথে অ রয়েছে, কি রয়েছে ভাইয়া অ রয়েছে। তারপর আলয় শব্দে কি রয়েছে, আলয় শব্দে আ রয়েছে। দ্যাটস মিন ইকুয়াল যে আমরা কি লিখলাম অ এবং আ মিলে কি হয়ে গেছে, এইখানে আ হয়ে গেছে। তাহলে একটা আ হয়েছে, এই অটা কোথায়, এই অটা কোথায় তোমরাই বলো। তাহলে এই আটা অটা কোথায়, এই অটা হচ্ছে লোপ পেয়েছে, এই অটাতে কি পেয়েছে, এই অটা হচ্ছে কি, হ্যাঁ এই অটা হচ্ছে কি
এই অটা হচ্ছে কি হয়ে গেছে, লোপ পাইছে। যেহেতু সন্ধিতে কি হয়, ধ্বনির মিলন হয়, অর্থাৎ একটি ধ্বনি লোপ পায় বা ধ্বনিটা কি হয়ে যায়, মিলন হয়, দুইটা ধ্বনি একত্রিত হয়ে একটা ধ্বনি হয়ে গেছে। এই জন্য সন্ধি শব্দের অর্থ কি, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে কি, সন্ধিতে 4 ধরনের মিলন হয়। সন্ধিতে এটা প্রশ্ন আসতে পারে, সন্ধিতে কত ধরনের মিলন হয়, তোমার নবম দশম শ্রেণীর এগুলো কি কি মিলন হয় এগুলো এত বেশি জানার প্রয়োজন নাই। সন্ধিতে কয় ধরনের মিলন হয়, সন্ধিতে হচ্ছে 4 ধরনের মিলন হয়। তাহলে আমরা বুঝতেছি সন্ধিতে কত ধরনের মিলন হয়, সন্ধিতে 4 ধরনের মিলন হয়। সো এটা গেছে। স্বরসন্ধি, তো সন্ধি কত প্রকার, সন্ধি প্রধানত 2 প্রকার, সন্ধি প্রধানত 2 প্রকার, কিন্তু সর্বসাকুল্যভাবে সন্ধি হচ্ছে 3 প্রকার। সর্বসাকুল্যভাবে সন্ধি কত প্রকার, সর্বসাকুল্যভাবে সন্ধি হচ্ছে 3 প্রকার। কি কি, এটা হচ্ছে স্বরসন্ধি, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর এটা হচ্ছে বিসর্গ সন্ধি। কি কি, সর্বসাকুল্যভাবে সন্ধি হচ্ছে 3 প্রকার, এটা হচ্ছে স্বরসন্ধি, এটা ব্যঞ্জন সন্ধি, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। স্বরসন্ধি বিষয়টা কি ভাইয়া, স্বরসন্ধি বিষয়টা হচ্ছে স্বরধ্বনির সঙ্গে, কার সাথে, স্বরধ্বনির সাথে, কার সাথে, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলা হয়। কি কি, বিষয়টা হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের যে সন্ধি হয় তাকে হচ্ছে কি বলা হয়, স্বরসন্ধি বলা হয়। এই তোমরা যে 12-র পর 13 কোথায় গেছে, 13 কোথায় গেছে এটা জানার তোমাদের প্রয়োজন নেই, তোমরা আসলে ক্লাস করো, 13 কোথায় গেছে এটা জানার প্রয়োজন নেই। তাহলে কি পাচ্ছি আমরা, এই জায়গায় সন্ধিতে মনোযোগ দাও। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা পাচ্ছি যে কি, সন্ধিতে হচ্ছে মিলন, স্বরসন্ধি বিষয়টা কি, দেখো আমি যদি বলি, একটা জিনিস বলি, কোথায় লিখি, আচ্ছা রূপালী, এ দেখো রূপালী, তাহলে রূপালী শব্দটাকে বিচ্ছেদ করলে কি পাচ্ছি ভাইয়া, রূপ, রূপ যোগ আলী। জিনিসটা দেখো কেন এটাকে স্বরসন্ধি বলা হয়। তাহলে দেখো তো, রূপ শব্দে কি রয়েছে ভাইয়া, অ রয়েছে, আলী শব্দে কি রয়েছে ভাইয়া, আ রয়েছে। তাহলে দেখো, একটা অ পাইলাম, একটা আ পাইলাম, দুইটার স্বরধ্বনি, যেহেতু দুইটার স্বরধ্বনি, এই জন্য এটা কি হচ্ছে, স্বরসন্ধি বলা হয়। অর্থাৎ স্বরসন্ধিতে কি হয়, দেখো তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে যে দুইটায় স্বরধ্বনি, অর্থাৎ একটা স্বরধ্বনি আর একটা স্বরধ্বনি, দুইটা মিলে যখন হয়ে যাবে তখন সেটা কি বলা হবে, সেটাকে বলা হয় স্বরসন্ধি বলা হবে। দ্যাটস মিন স্বরধ্বনি সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটাকে কি বলা হয়, সেটাকে স্বরসন্ধি বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখি, এরপর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। যে বিষয়গুলো খুব বেসিক ওই জিনিসগুলো আমি তোমাদের পড়াচ্ছি, যেগুলো আসে, বুঝছো? এরপর দেখো, এরপর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। কি, ব্যঞ্জন সন্ধির একটা বিষয়, এই ব্যঞ্জন সন্ধি এটা স্বরসন্ধির সাথে কি হয়, যে সন্ধিটা স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলন হয় সেটাকে স্বরসন্ধি বলা হয়। কিন্তু ব্যঞ্জন সন্ধিটা কি, ব্যঞ্জন সন্ধিটা ভাই হচ্ছে স্বরের সাথে ব্যঞ্জনের, ব্যঞ্জনের সাথে স্বরের, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের, তিনটা কন্ডিশন। তাহলে কি, তিনটা কন্ডিশন, কয়টা কন্ডিশন, তিনটা কন্ডিশন, স্বরের সাথে ব্যঞ্জনের, ব্যঞ্জনের সাথে স্বরের, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের যে সন্ধি হবে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে ব্যঞ্জন সন্ধি। দেখো কেন ওটা ব্যঞ্জন সন্ধি, দেখো কেন ব্যঞ্জন সন্ধি, এখানে দুইটা স্বরধ্বনি হবে না, অর্থাৎ যেখানে দুইটা স্বরধ্বনি, মানে শুধু দুইটা স্বরধ্বনি দেখবা না, সেটাকে কি বলা হবে, সেটাকে বলবে হচ্ছে ব্যঞ্জন সন্ধি। যেমন হচ্ছে কথা, কথা শব্দে কি রয়েছে ভাইয়া, কথা শব্দে আ রয়েছে, দ্যাটস ফাইন, আর রয়েছে। সলে বানানে কি রয়েছে, সলে হচ্ছে স, আগে স আসে তারপর অ আসে, অটা পরে, তাহলে আমরা প্রথমের অংশটা নেই, তাহলে একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি ইকুয়াল কি, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে কোনটা স্বরসন্ধি কোনটা ব্যঞ্জন সন্ধি এগুলো তো নির্ণয় করতে পারবা। আচ্ছা, এটা আর পড়বো না, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি অনেকগুলো উদাহরণ আছে, এগুলো পড়ার সময় নেই আমাদের, আমরা জানি। আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে বিসর্গ সন্ধি, এক নিয়মে বিসর্গ সন্ধি শেষ, এক নিয়মে বিসর্গ সন্ধি শেষ। এই নিয়মটা তুমি মনে রাখো, তুমি যদি একদম মনোযোগ দাও,
এই নিয়মটা দেখলে তোমার বিসর্গ সন্ধি নিয়ে আর কনফিউশন হবে না। যে কোনো বিসর্গ সন্ধি দেখ, এই নিয়মে তুমি 1000টা বিসর্গ সন্ধি নির্ণয় করতে পারবা। কয়টা? 1000টা বিসর্গ সন্ধি নির্ণয় করতে পারবা। সো বিসর্গ সন্ধি নিয়ে যার যে সমস্যা রয়েছে, এই এক নিয়মে আমরা বিসর্গ সন্ধি শেষ করব। এবং এই নিয়ম শিখলে তুমি 1000-এর মতো বিসর্গ সন্ধি বিচ্ছেদ করতে পারবা। কি করতে পারবা? বিচ্ছেদ করতে পারবা। দেখি একটু, হ্যাঁ দেখি নিচে জানতো এক নিয়ম হচ্ছে বিসর্গ সন্ধিগুলো করতে পারবা। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আসলে তোমরা অ্যান্সার দিবা। বিসর্গ সন্ধি কি ভাইয়া? এটা হচ্ছে ওকার, এটা হচ্ছে র, আর এটা হচ্ছে রেপ। তাহলে কি? ওকার, র, রেপ এবং 300। তাহলে কি কি? 300 দন্তস্ব, মূর্ধন্যস্ব, তালুবস্য। ওকার, র, রেপ। কি কি? ওকার, র, রেপ এবং 300 এর পরিবর্তে ওই জায়গায় কি হবে? ওই জায়গায় হচ্ছে বিসর্গ সন্ধি হবে। তাহলে কি কি পাচ্ছি? ওকার, র, রেপ এবং 300 এর পরিবর্তে কি হয়? বিসর্গ সন্ধি বলা হয়। তাহলে আমরা কি কি পাচ্ছি? ওকার, র, রেপ এগুলোর পরিবর্তে কি সন্ধি হয়? এগুলোর পরিবর্তে হচ্ছে বিসর্গ সন্ধি হয়। সো চলো ব্যাপারটা দেখে আসি। দেখো তো, ততোধিক, তত শব্দে কি ওকার আছে কি না? ওকার আছে কি না ভাইয়া? ওকার আছে কি না তত শব্দে? ইয়েস, তত শব্দে ওকার আছে। যেহেতু তত শব্দে ওকার রয়েছে, এই ওকার কি হয়ে যাবে? ওকারটা উঠে যাবে, তাহলে ওই জায়গায় বিসর্গ হবে তত যোগ অধিক, ততোধিক। যশবিলাস, যশ শব্দে কি রয়েছে ভাইয়া? ওকার রয়েছে, এই ওকারটা উঠে গিয়ে কি হবে? বিসর্গ হবে যশ যোগ অবিলাস। তারপরে কি রয়েছে ভাইয়া? বয়োধিক, বয়স শব্দে কি রয়েছে? ওকার রয়েছে, ওকারটা উঠে গিয়ে কি হবে? বিসর্গ হবে। সো ওকার দিয়ে আমরা শিখলাম। চলো এখন বাকি দুইটা শিখি। দেখো এরপর হচ্ছে র, র যদি থাকে রটা উঠে যাবে, তাহলে কি হচ্ছে? র উঠে যাবে। পুনর যোগ অধিকার, তাহলে পুনঃ যোগ অধিকার, পুনরধিকার। পুনরাবৃত্তি, পুনর সাথে কি র রয়েছে? তাহলে পুনঃ যোগ আবৃত্তি, পুনরাবৃত্তি। এখানে র রয়েছে পুনরোক্ত, তাহলে পুনঃ যোগ উক্ত, পুনরোক্ত। তারপর হচ্ছে রেপ, রেপ কি? এই যে দেখো অন্তর্গত, রেপ রয়েছে, তাহলে অন্তর যোগ গত, অন্তর্ধান, অন্ত এই রেপ রয়েছে, ধান। অন্তর্ভুক্ত, অন্ত রয়েছে এবং রেপ রয়েছে, তাহলে অন্তর যোগ ভুক্ত, অন্তর্ভুক্ত। এরপর দেখো স, তাহলে কি রয়েছে? নিশ্চয়, তালবর স রয়েছে, তাহলে নি বিসর্গ যোগ চয়। দুশ্চরিত্র, তালবর স রয়েছে, ওই জায়গায় আমরা বিসর্গ বসাবো। দু বিসর্গ যোগ দু বিসর্গ যোগ চরিত্র, দুশ্চরিত্র। এরপর মূর্ধন্য স রয়েছে, নি বিসর্গ যোগ ঠু, নিষ্ঠুর। তারপরে দন্ত স রয়েছে, দু বিসর্গ যোগ ত। তারপরে ইতস্তত, ইত বিসর্গ যোগ তত। তাহলে দ্যাটস মিন বুঝলাম যে ওকার, র, রেপ 300 এর পরিবর্তে যে সন্ধি হয় সেটাকে কি সন্ধি বলা হয়? সেটাকে বিসর্গ সন্ধি বলা হয়। কি বলা হয়? বিসর্গ সন্ধি বলা হয়। সো চলো এখন প্র্যাকটিস। পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলা হয়? পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলা হয়? দ্রুত কমেন্ট করবা, ফটাফট কমেন্ট করো। 20 জন যারা আসো, যারা লাইভে দেখতেছো, দেখি কয়জন দেখতেছে, যারা লাইভে দেখতেছো তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও। অনেকজন লাইভ দেখতেছো, তোমরা একটু কমেন্টে জানাও, আমাকে একটু কমেন্টে জানাও দ্রুত, আমাকে একটু কমেন্টে জানাও যে 1 নম্বর এমসিকিউর অ্যান্সার কি হবে? 1 নম্বর এমসিকিউর অ্যান্সার কি হবে? একের হচ্ছে পাশাপাশি ধ্বনির মিলন। সবাই জানাবা, সবাই সবাই দ্রুত কমেন্ট করো, সবাই কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। একের কি হবে? সন্ধি শব্দের কি হচ্ছে? পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলা হয়? পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলা হয়? পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলা হয়? পাশাপাশি ধ্বনির মিলন, ধ্বনির মিলনকে সি কেন লিখতেছে? এখন সি লিখতেছে। পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলা হয়? পাশাপাশি ধ্বনির মিলনকে ডি হবে, ডি হবে। গুড, অনেকজন ডি লিখতেছো। হ্যাঁ, পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলা হয় ভাইয়া? পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলা হয়? সন্ধি বলা হয়। এরপর হচ্ছে স্বরের সঙ্গে স্বরধ্বনি। এবার বলো 2 নম্বর অ্যান্সার দাও। স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তখন তাকে কি বলা হয়? স্বরের সাথে স্বরের, স্বরের সাথে স্বরের যে সন্ধি হয় তাকে কি বলা হয়? বলো, স্বরের সাথে স্বরের। এবার এবার 2 এর অ্যান্সার দাও, 2 এর অ্যান্সার দাও। স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় অর্থাৎ স্বরধ্বনির,
অর্থাৎ হচ্ছে স্বরধ্বনির, অর্থাৎ এটা আমি বলতে পারি স্বরধ্বনির। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে কি বলা হয়? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির, হ্যাঁ অনেকজন অ্যান্সার লিখছো ক। তাহলে হচ্ছে দুইয়ের কি হবে? দুইয়ের অ্যান্সার দাও। দুইয়ের অ্যান্সার হচ্ছে ক। দুইয়ের এ, অনেকজন দুইয়ের অ্যান্সার দিচ্ছে দুইয়ের এ। দুইয়ের এ। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে কি সন্ধি হয়? স্বরসন্ধি হয়। দুইয়ের কি হবে? দুইয়ের হচ্ছে ক হবে। দুইয়ের কি হবে? দুইয়ের হচ্ছে ক হবে। 3, সন্ধি কত প্রকার বলো, অ্যান্সার দাও। 3-এর হচ্ছে 3 হবে। সন্ধি কত প্রকার? সন্ধি হচ্ছে 3 প্রকার হবে। অ্যাবসলিউটলি সন্ধি হচ্ছে কত প্রকার? 3 প্রকার হবে। তোমাদের নবম দশম শ্রেণী সন্ধি 3 প্রকার দেওয়া আছে। তাহলে সন্ধি কত প্রকার? হ্যাঁ, 3-এর অ্যান্সার দাও। 3-এর অ্যান্সার দাও। 3-এর গ। 3-এর কি হবে? হ্যাঁ, তোমাদের আমি অ্যান্সারগুলো দেখতেছি। 3-এর অ্যান্সার দাও দ্রুত। কয়েকজন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী তারা কমেন্ট করতেছে, দ্রুত কমেন্ট করো। তবে হচ্ছে ইউটিউবে অনেকজন কমেন্ট করতেছে, ফেসবুকের কমেন্টের পরিমাণ কম। অনেকজন দেখতেছে বাট কমেন্ট করে কম। তোমরা কমেন্ট করো না কেন? আমি তো তোমাদের অ্যান্সারটা জানতে চাই। হ্যাঁ, দেখছো অনেকজন আছে যে ক্লাসের 80 আছে, কয়েকজন আছে 80-এর স্টুডেন্ট যারা আমাদের ক্লাসের খুব ভালোবাসে এবং তারা চলে আসে ক্লাস 8 থেকে। আচ্ছা, সন্ধি কত প্রকার? সন্ধি 3 প্রকার। বিদ্যালয়, 4-এর অ্যান্সার দাও। বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ কি? 4-এর অ্যান্সার দাও। 4-এর অ্যান্সার দাও। বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ কি? তাহলে 4-এর বিদ্য বলতে কিছু আছে বলতো? 4-এর বিদ্য বলতে কিছু আছে? বিদ্য বলতে ভাইয়া কিছু নেই। তারপর বিদের অর্থ আছে, বিদেরও অর্থ নাই। বিদের অর্থ আছে, বিদেরও অর্থ নাই। আছে কি? আছে অর্থ? না। তাহলে এটার অর্থ নেই। তারপর হচ্ছে বিদ্যা, হ্যাঁ বিদ্যায়ের অর্থ রয়েছে, কিন্তু অলয়ের অর্থ নেই। অলয় শব্দটার অর্থ নেই। বিদ্যা শব্দের অর্থ আছে, আলয় শব্দের অর্থ আছে। সো বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ বিদ্যা যোগ আলয়। সো 4-এর কি হবে? অ্যান্সারটা জানিয়ে দাও। 4-এর অ্যান্সার কি হবে একটু জানাও। 4-এর অ্যান্সার হবে কি? হ্যাঁ, অনেকজন অ্যান্সার করতেছে। 4-এর অ্যান্সার কি হবে? হ্যাঁ, এই তো সবাই অ্যান্সার করতেছে এখন। 4-এর অ্যান্সার দাও। 4-এর অ্যান্সার কি হবে? 4-এর অ্যান্সার দাও। 4-এর কি হবে? 4-এর অ্যান্সার দাও। 4-এর অ্যান্সার দাও দ্রুত। 4-এর ডি। অনেকজন বলেছে 4-এর ডি। বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ কী হবে? বিদ্যা যোগ আলয়। 4-এর হচ্ছে ডি। হ্যাঁ, অনেকজন অ্যান্সার করতো 4-এর ডি। গুড। 4-এর অ্যান্সার কী হবে? 4-এর হচ্ছে ডি। দেখি একটু। 4-এর হচ্ছে অ্যান্সার হচ্ছে কি? 4-এর হচ্ছে ডি। একটু নিচে যান। হ্যাঁ, 4-এর হচ্ছে কি? 4-এর হচ্ছে ডি। 4-এর হচ্ছে ডি। তোমরা অনেকজন কমেন্ট করছো 4-এর ডি। আচ্ছা, 4-এর ডি। এরপর হচ্ছে সন্ধির প্রধান উদ্দেশ্য কি? সন্ধির উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন না। সন্ধির উদ্দেশ্য নতুন শব্দ গঠন না। শব্দের রূপের পরিবর্তন না। শব্দের রূপের পরিবর্তনও করে না। সন্ধি হচ্ছে শব্দের রূপের পরিবর্তন করে না। হয়। তারপর হচ্ছে কি? বাক্যের সৌন্দর্য বৃদ্ধি না। বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে না। তাহলে সন্ধি কি করে? সন্ধি হচ্ছে শব্দের স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা আনয়ন। তাহলে শব্দের স্বাভাবিক অর্থাৎ উচ্চারণ সঠিক করে। উচ্চারণের কাজ সন্ধির সাথে উচ্চারণ সম্পর্কিত। সো দ্যাটস মিন পাসের অ্যান্সার কি হবে? একটু কমেন্টে জানাও। পাসের অ্যান্সার কি হবে? একটু কমেন্টে জানাও। পাসের অ্যান্সার কি হবে? পাসের অনেকজন কমেন্ট করতেছে পাসের বি। হ্যাঁ, অনেকজন বলছো। হ্যাঁ, পাসের বি। অনেকজন কমেন্ট করতেছে পাসের বি। গুড। এই তো কমেন্ট করতে ফেসবুকে বেশি কমেন্ট করো। পাসের কি হচ্ছে? পাসের হচ্ছে বি। পাসের বি। অনেকজন কমেন্ট করছে পাসের বি। আচ্ছা, এরপর হচ্ছে 6-এর অ্যান্সার দেখো। 6 হচ্ছে কি? গবেষণা এর সন্ধি বিচ্ছেদ কি? গবেষণা এর সন্ধি বিচ্ছেদ কি? গো
আগে দেখি গবে, গবের অর্থ নেই, গবের অর্থ নেই। গব এর অর্থ নেই, গব এর অর্থ নেই। গ, গ এর অর্থ আছে, গ এর অর্থ নেই। কিন্তু গো, গো মানে হচ্ছে গরু, তাহলে গো মানে কি গরু, গো মানে হচ্ছে গরু, এই গরুর অর্থ রয়েছে। এসোনা মানে হচ্ছে খোঁজা, দ্যাটস মিন দুইটার অর্থ রয়েছে। তাহলে গবেষণার সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? গো যোগ এসোনা। ছয়ের অ্যান্সার কী হবে বলো? ছয়ের অ্যান্সার কী হবে? পাশের বি, পাশের বি, অনেকজন পাশের বি দিচ্ছ, পাশের পর ছয়ে আসো। ছয়ে আসো, ছয়ের অ্যান্সার দাও, ছয়ের অ্যান্সার কী হবে? ছয়ের অ্যান্সার দাও একটু আমাকে। ছয়ের এ, ছয়ের এ, সবাই বলেছে ছয়ের এ, হ্যাঁ গুড, এই তো সবাই কমেন্টে জানাচ্ছ ছয়ের এ। ছয়ের এ, ধন্যবাদ সবাইকে, ছয়ের এ, গুড। এই তো অনেক ভালো, তোমরা অনেক ভালো, সন্ধি সম্পর্কে অনেক ভালো জানো। 7 দিগন্ত, দিগন্তের সন্ধি বিচ্ছেদ কি? দিগন্ত গ আছে অর্থাৎ 3 নম্বর আছে, ক খ গ, অর্থাৎ 3 থাকলে সেটা এক হয়, অর্থাৎ গ থাকলে সেটা কি হবে? ক হবে, এবং ক এর পর একটা হসন্ত দিতে হবে, তাহলে গ, দিক শব্দে গ হবে না, তারপরে এই গ হবে না, তাহলে এই দুইটা বাদ, তাহলে কি পাচ্ছি? দিক, দিকের পর একটা হসন্ত দিতে হবে, দ্যাটস মিন অ্যান্সার হবে খ, অর্থাৎ দিক যোগ অন্ত, দিগন্ত। তাহলে কি হবে? 7-এর অ্যান্সার দাও, 7-এর অ্যান্সার দাও, 7-এর অ্যান্সার কি হবে? 7-এর অ্যান্সার দাও। সাতের অ্যান্সার দাও দ্রুত। সাতের অ্যান্সার কি হবে? সাতের ক, সাতের ক কেন? সাতের ক হবে না, সাতের দিক গ হবে না, গটা ক হয়ে যায়। সাতের খ, হ্যাঁ এই তো। সাতের বি, অনেকজন বি অ্যান্সার করতেছ, সাতের বি, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ সাতের বি, গুড, সাতের বি, সাতের বি। এবার 8-এর অ্যান্সার দাও, সাতের বি, সবাই অনেকজন কমেন্ট করছো, সাতের বি হবে, ধন্যবাদ। হ্যাঁ সাতের বি। এরপর হচ্ছে 8, 8 শব্দে দেখো, 8 হচ্ছে মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনস, তাহলে কি হবে? মনস যোগ ঈশা, তাহলে কি হচ্ছে? মনস যোগ ঈশা, তাহলে হচ্ছে মনো হবে না, মনস হবে না, মনস যোগ ঈশা, তাহলে সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস যোগ ঈশা। মনীষার সন্ধি বিচ্ছেদ কি? মনস যোগ ঈশা। 8-এর কি হবে? 8-এর বলো, 8-এর অ্যান্সার হবে ক। 8-এর অ্যান্সার কি হবে? 8-এর অ্যান্সার হবে ক। 8-এর অ্যান্সার কি হবে? 8-এর অ্যান্সার কি হবে? 8 দ্রুত কমেন্টে জানাও, 8 কমেন্টে জানাও। 8-এর এ, অনেকজন কমেন্ট করছো 8-এর এ, হ্যাঁ 8-এর ক। তোমাদের কমেন্টগুলো দেখতেছি। আচ্ছা একটু মিউট করা যাবে, যাবে না? তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ কি? মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি হচ্ছে? মনস যোগ ঈশা, হ্যাঁ 8-এর ক। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে 8-এর ক, মনস যোগ ঈশা। দেখি একটু কজন আছে,
হ্যাঁ অনেকজন আছো, তোমরা সবাই কমেন্ট করতেছো না কেন? 24 জন কমেন্ট করতেছো, কমেন্ট করবা, দ্রুত কমেন্ট করো। সো আমাদের সন্ধি শেষ হয়েছে, আমাদের সন্ধির বিষয়টা দেখি আরও সন্ধির সম্পর্কে কিছু আছে কি না। আচ্ছা বনস্পতি, এই দুইটার অ্যান্সার দাও। বনস্পতি, বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কি? তাহলে হচ্ছে বনস্পতি। আচ্ছা এটা থাক। তারপর হচ্ছে ততোধিক, এইটার অ্যান্সার দাও, 10-এর অ্যান্সার দাও। ততোধিক কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবা কি? আমি কিছু বলবো না, 10-এর অ্যান্সার দাও তো, তোমরা পারো কি না? 10-এর অ্যান্সার দাও, 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 দ্রুত 10-এর অ্যান্সার দাও, 10-এর অ্যান্সার দাও দ্রুত। দশের দ্রুত অ্যান্সার দাও। 10-এর কি হবে? একটু মিউট করুন তো। তাহলে কি বিসর্গ সন্ধি হচ্ছে তত, ততোধিক হচ্ছে, ইয়ে করে দিয়েছেন। আচ্ছা ততোধিক, তাহলে আমরা কি পাচ্ছি? ততোধিক। তারপর হচ্ছে এরপর হচ্ছে শব্দ এবং পদ। শব্দ এবং পদ সম্পর্কে আমরা একটু আলোচনা করি, হালকা পাতলা আলোচনা করি। তোমরা অনেকক্ষণ থেকে ক্লাসে আসো, আর বেশিক্ষণ ক্লাসটা লেন্দি করবো না, আমরা খুব দ্রুতই শেষ করে দেবো। 10-এর অনেকজন ক দিছো, হ্যাঁ 10-এর অ্যান্সার ক হবে, গুড। শব্দ এবং পদ, তাহলে উপসর্গ বিষয়টা একটু পড়ি। শব্দ এবং পদ কি? শব্দ যে বিষয়টা, শব্দ বিষয়টা ভাইয়া, শব্দ হচ্ছে যখন একটা শব্দ ইন্ডিভিজুয়াল ব্যবহার করা হয়, অর্থাৎ স্বতন্ত্রভাবে ব্যবহার করা হয়। একটা শব্দ যখন স্বতন্ত্রভাবে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় শব্দ। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় শব্দ। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় শব্দ। আর পদ কি? পদ হচ্ছে, পদ হচ্ছে যখন আমরা কি করি, যখন আমরা ওইটাকে কি ব্যবহার করি, যখন ওইটাকে আমরা হচ্ছে বাক্যের মধ্যে ব্যবহার করি। কিসের মধ্যে ব্যবহার করি? সেটা বাক্যের মধ্যে ব্যবহার করি। সেটা বাক্যের মধ্যে যখন ব্যবহার করি সেটাকে বলা হয় পদ। সো শব্দ এবং পদের পার্থক্য হচ্ছে এটাই। শব্দ হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যবহার করা হয়, আর পদটা কি ভাইয়া? পদটা যখন হচ্ছে বাক্যের মধ্যে ব্যবহার করা হয় সেটাকে কি বলা হয়? পদ বলা হয়। সো উপসর্গ, উপসর্গ হচ্ছে যেসব শব্দাংশ শব্দের পূর্বে বসে। দ্যাটস মিন তোমাকে এটা মাথায় রাখতে হবে যে উপসর্গ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কি, হ্যাঁ উপসর্গ হচ্ছে এমন কিছু শব্দাংশ যেগুলো কি কোথায় বসে, যেগুলো হচ্ছে শব্দের পূর্বে বসে, অর্থাৎ প্রথমে বসে। যেমন আমি যদি বলি এই যে হার, হার মানে কি? হার সাথে আমি যদি লাগাই দিই উপ, তাহলে কি হয়েছে? একটা নতুন শব্দ হয়েছে উপহার। তারপর দেখো দা, দা শব্দের সাথে আমি কি লাগালাম? রাম, অর্থাৎ রামদা। তারপরে কি আমি যদি বলছি হাঁস, কি হাঁস, তার সাথে কি লাগাইলাম? পাতি লাগাইলাম, চন্দ্রবিন্দু দেই। সো কি হয়েছে? পাতিহাঁস। বুঝছো? সো উপসর্গ হচ্ছে এমন কিছু শব্দাংশ যেগুলো শব্দের পূর্বে বসে। আর একটু হার লিখি, আচ্ছা হার লিখি নেই, রামদা। আচ্ছা হার হবে, হার, রাম দা। আচ্ছা এরপর কি বলছে দেখো, এরপর হচ্ছে উপসর্গ তো বুঝছি। উপসর্গ বিভক্তি, বিভক্তি বিষয়টা কি? বিভক্তি বিষয়টা কি? বিভক্তি হচ্ছে এমন কিছু শব্দাংশ যেগুলো একটা শব্দের সাথে আরেকটা শব্দের কি করে, হ্যাঁ একটা শব্দের সাথে আরেকটা শব্দের কি করে? সম্পর্ক তৈরি করে দেয়। অর্থাৎ একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক তৈরি করে দেয়। যেমন বাবা, বাবা আমাকে, আমাকে মামার বাড়ি
নিয়ে যাবে। তাহলে বাবা আমাকে মামার বাড়ি নিয়ে যাবে। তাহলে দেখো এই যে আমি যদি আমাকে জিনিসটা বাদ দেই তাহলে কি হচ্ছে আমা, মামার রটা বাদ দেই তাহলে কি হচ্ছে মামা। তাহলে দেখো এটা কি হচ্ছে মামা। যে বাবা আমা মামা বাড়ি, তাহলে এইটা তো কোনো একটা বাক্য হইল না, বাক্য হইল না। তাহলে এটা কি করতে হবে, বাবা আমাকে, এই যে বিভক্তি যুক্ত হলো কে, কে সাথে যুক্ত হচ্ছে বাবার সাথে, বাবার সাথে আমাকে একটা সম্পর্ক করছে, বাবা আমাকে। তারপরে কি মামা র যুক্ত করলে একটা সম্পর্ক তৈরি করছে আমাকে সাথে মামার। তারপরে কি বাড়িতে, বাড়িতে নিয়ে যাবে। দ্যাটস মিন এই যে কে, এই যে র, এই যে তে, এ বিভক্তি, এগুলো যে রয়েছে এগুলোকে বলা হয় বিভক্তি। বুঝছো, এগুলো কি বলা হয়, এগুলোকে বলা হয় বিভক্তি। বিভক্তি জিনিসটা কি বুঝছো তো? আচ্ছা, এরপর হচ্ছে নির্দেশক। নির্দেশক বিষয়টা কি? নির্দেশক যেটা বিষয়টা সেটা আমরা ইংরেজিতে আর্টিকেল বলি। কি বলি? নির্দেশক বিষয়টা কি? নির্দেশক যে বিষয়গুলো সেগুলোকে আমরা কি বলি? আর্টিকেল বলি। সো নির্দেশক যেটা সেটা হচ্ছে আর্টিকেল, অর্থাৎ যে সকল শব্দাংশ বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে শব্দটাকে কি করে, নির্দিষ্ট করে দেয়। যেমন আমটি, এই যে আম যদি আমি বলি, আম যদি বলি, তাহলে আম যদি আমি বলি যে আম, আম, এটার সাথে কি যুক্ত করতেছি, এটার সাথে টি যুক্ত করতেছি। তাহলে কি আমের সাথে কি যুক্ত করতেছি, টি যুক্ত করতেছি। তাহলে আমটি একটা নির্দিষ্ট আমের কথা বলা হয়েছে, এই জন্য এটাকে বলা হবে নির্দেশক। বচন কি? বচন হচ্ছে কি? বচন হচ্ছে যে প্লুরাল করে, অর্থাৎ আমগুলো। বচন কি করে? বচন হচ্ছে প্লুরাল করে, আমগুলো, মাছগুলো, ছাত্ররা, এই যে রা গুলো, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বচন বলা হয়। কি বলা হয়? বচন বলা হয়। এরপরে কি রয়েছে? বলক। বলক খুবই ইম্পর্টেন্ট, 100% এই বলক থেকে প্রশ্ন থাকেই। বলক খুবই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন থাকেই। দেখি তোমরা কয়েকজন দেখতেছো? হ্যাঁ দেখি আর নিচে, হ্যাঁ বলক কয়, আচ্ছা বলক আসলে কি সেই বিষয়গুলো একটু দেখি। বলক হচ্ছে যে সকল শব্দের সঙ্গে, কি বলছে, যে সকল শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করে। তাহলে কি পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করে, পদের সাথে যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করে, সেগুলোকে বলক বলা হয়। যেমন তুমি রান্নাও করতে পারো না, তুমি ফেসবুকে কমেন্টও করতে পারো না। এই যে ফেসবুকে কমেন্ট ও যুক্ত করে দিচ্ছি। তাহলে এই যে যে সকল শব্দাংশ মানে একবার ব্যবহার করলে, একবার ব্যবহার করলে, তোমরা একটা বলকের উদাহরণ দিয়ে কমেন্ট লেখো তো, বলকের উদাহরণ দিয়ে কমেন্ট লেখো তো সবাই। একটা বলকের উদাহরণ দিয়ে কমেন্ট লেখো তো সবাই। হ্যাঁ বলকের উদাহরণ দিয়া এটা কমেন্ট লেখো, বলকের উদাহরণ দিয়ে একটা কমেন্ট লেখো। করো না, হ্যাঁ পড়ালেখা করো না, করো না, এই যে ও যে আছে, ও যুক্ত করব, যেটা জোর দেওয়া হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলক বলা হয়। সো বলক বুঝছি। এরপর হচ্ছে বলো, আচ্ছা এবার বলো, শব্দের সঙ্গে যখন বাক্যে ব্যবহৃত হয় তখন কি বলা হয়? শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন কি বলা হয়? তখন তাকে পদ বলা হয়। তাহলে কি বুঝতেছি? শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, কি শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলা হয়? শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন থেকে কি বলা হয়? তখন থেকে পদ বলা হয়। কি বলা হয়? শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন থেকে পদ বলা হয়। কি বলা হয়? পদ বলা হয়। অ্যান্সার দাও, অ্যান্সার দাও, যে একের উত্তর কি হবে? একের উত্তর কি হবে? একের উত্তর কি হবে? হ্যাঁ তখনই এখনই এটাও বলক হবে। হ্যাঁ তখনই এখনই এটাও বলক হবে। আচ্ছা বলক হয়েছে, এখন অ্যান্সার দাও। একের অ্যান্সার কি হবে? একের অ্যান্সার হচ্ছে বি হবে। হ্যাঁ একের অ্যান্সার হচ্ছে বি হবে। একের অ্যান্সার হচ্ছে বি হবে। হ্যাঁ অনেকজন অ্যান্সার দিচ্ছে একের অ্যান্সার হচ্ছে বি হবে। আমরা এই স্লাইডটার এমসিকিউ করে ক্লাসটা শেষ করব। একের অ্যান্সার কি হবে? একের অ্যান্সার হচ্ছে বি হবে।
হ্যাঁ, একের অ্যান্সার হচ্ছে বি হবে। হ্যাঁ, একের অ্যান্সার হচ্ছে বি হবে। গুড, একের অ্যান্সার বি হবে। তারপর বলছে শব্দমূলের অপর নাম কি? শব্দমূলের অপর নাম হচ্ছে প্রকৃতি। তাহলে শব্দমূলের অপর নাম কি? শব্দমূলের অপর নাম হচ্ছে প্রকৃতি। প্রকৃতি যেটা সেটাই শব্দমূল। তাহলে প্রকৃতি যেটা সেটাই হচ্ছে শব্দমূল। শব্দমূলের অপর নাম কি? শব্দমূলের অপর নাম হচ্ছে প্রকৃতি। শব্দমূলের অপর নাম কি? প্রকৃতি। শব্দমূলের অপর নাম কি? প্রকৃতি। দুইয়ের কি? দুইয়ের হচ্ছে ক। দুইয়ের কি? দুইয়ের বি। দুইয়ের কি হবে অ্যান্সার? দুইয়ের হচ্ছে বি অ্যান্সার হবে। দুইয়ের কি হবে? দুইয়ের অ্যান্সার হচ্ছে বি হবে। তারপর হচ্ছে প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি কত প্রকার? প্রকৃতি হচ্ছে দুই প্রকার। প্রকৃতি কত প্রকার? এটা দ্রুত কমেন্ট করো। প্রকৃতি কত প্রকার? প্রকৃতি কত প্রকার? একটু কমেন্টে দ্রুত কমেন্ট করো। প্রকৃতি হচ্ছে কত প্রকার? হ্যাঁ, প্রকৃতি কত প্রকার? একটু দ্রুত কমেন্ট করো। প্রকৃতি হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে শব্দ প্রকৃতি, এটা কৃত প্রত্যয় মানে শব্দ প্রকৃতি, আর এটা হচ্ছে না, এটা ক্রিয়া প্রকৃতি, আর এটা হচ্ছে শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতি। পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করে, বক্তব্যকে জোরালো করে, চাইলের অ্যান্সার দাও। বক্তব্যকে জোরালো করে অর্থাৎ পদের মধ্যে যুক্ত হয়ে, পদের মধ্যে যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করে, পদের মধ্যে যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করে। চাইলের অ্যান্সার দাও। চাইলের কি হবে? পদের মধ্যে যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করে। চাইলের অ্যান্সার কি হবে? চাইলের অ্যান্সার কি হবে বলো? চাইলের অ্যান্সার, চাইলের অ্যান্সার কি হবে? আচ্ছা, তোমরা অ্যান্সার করো না দ্রুত, এই জন্য আমি বলেছি। চাইলের অ্যান্সার কি হবে? চাইলের অ্যান্সার দিয়ে নে, বলো চাইলের অ্যান্সার কি হবে? চাইলের অ্যান্সার দাও দ্রুত, এটাই আমাদের শেষ প্রশ্ন। চাইলের অ্যান্সার দাও। চাইর তো দেখতেই পাচ্ছ, চাইলের অ্যান্সার দাও। চাইলের সি, অনেকজন কমেন্ট করতেছো চাইলের সি। চাইলের বি, চাইলের বিভক্তি কেন? বক্তব্যকে জোরালো করে, জোরালো করে। রান্নাও করতে পারো না, রান্নাও করতে পারো না, কাজটিও করতে পারো না, তখনই আসতে হবে, এখনই আসতে হবে। হ্যাঁ, অনেকজন আসতে তো চাইলের সি, চাইলের সি, চাইলের সি, চাইলের সি, চাইলের সি। হ্যাঁ, অনেকজন অ্যান্সার করতেছে চাইলের সি। সো যাই হোক, তোমরা যারা ক্লাসটা করছো এ পর্যন্ত, দেখি কয়েকজন লাইভ করতেছে, ক্লাস শেষ করবো। আচ্ছা, তোমরা যারা আসো ক্লাসটা করছো অনেকজন, তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই ক্লাসে আমরা আসলে যতটুকু পারছি আসলে এমসিকিউটা আসলে সলভ করতে চেষ্টা করছি। তোমরা আসলে যারা কমেন্ট করছো এবং ক্লাসের মধ্যে ছিলা, এইখান থেকে যে সমাস এবং সন্ধি, তারপর যে শব্দ পদ, এই বিষয়গুলো যে আলোচনা করলো, আর অনেক টপিক আছে, এই বিষয়গুলো আলোচনা করা হলো। এই বিষয়গুলো থেকে তোমাদের মাস্ট বি কমন পড়বেই। সো তোমাদের যে অর্ধবার্ষিকী পরীক্ষা আছে, অর্ধবার্ষিকী পরীক্ষায় তোমরা যারা ক্লাস করছো, প্লাস আমরা আজকে ওয়ান শট ক্লাসে অনেক কিছু শিখলাম। সো এই শেখার মাধ্যমে কী হয়েছে, আমাদের বিষয়টা আসলে কি হয়ে গেছে, আবার ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা যারা আসো আমাদের সাথেই থাকো, এডু পরিবারের সাথেই থাকো। আর তোমাদের অর্ধবার্ষিকীর পরীক্ষার জন্য শুভ কামনা। যে যেখান থেকে আসো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।